বাহ, চমৎকার তারেক রহমান সাহেব। এমন পরিবর্তনই তো বাংলাদেশের মানুষ দেখতে চায়। নতুন রাষ্ট্রপতি গঠনের আইনি নোটিশ, সাবেক রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি গঠনের আইনি নোটিশ দেওয়া হয়েছে। তারেক রহমান এইটা কি করলেন? এমন একটি কাজ এবার তারেক রহমান করেছেন যার প্রশংসা না করে আসলে এই মুহূর্তে আমি পারছি না। প্রধানমন্ত্রী তারেক রহমানের আরো একটি চমৎকার উদ্যোগ, জনগণের কথা মাথায় রেখে প্রথম দিনেই দারুণ সিদ্ধান্ত নিয়েছেন। জামায়াতের সফলতা বিএনপিকে অবাক করে দিয়েছে। সরকারি দল বিএনপি তারা পর্যন্ত অবাক হয়ে গিয়েছে জামায়াতের সফলতা দেখে। ভাই ব্রাদার, জামায়াত ইসলামী হেরে গিয়েছে, কিন্তু এই হারের পেছনেও সফলতা রয়েছে। জামাত ইসলামী কি জিনিস বিএনপি এবার টের পাবে। জামাত এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান এখন দাঁড়িয়ে আছেন আগুনের একটি লেলিহার উপরে। ভারতকে হাত করে, ডিপস্টেটকে হাত করে, সেনাবাহিনীকে হাত করে দেশে এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। এখন তারা যেভাবে নাচাচ্ছেন এভাবেই নাচছেন। এখন নিচে থেকে নাচার কোনো সুযোগ ওনার নাই। কার ফাঁসা কার টেবিলে, এখন তো খেলা কোন লেভেলে খেলে দিল জামাত। আমি এটা মানি না, মানবো না। জামাত শিবির এই কাজ করতে পারে না। বিজয়ের মালা গেছে তারেক রহমানের গলায়, এখন দেখি তারা মালা তো পরে নাই, যেন মনে করেন ফাঁসির মালা গলায় লেগে পড়লো। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন বা নির্বাচন কমিশনার থেকে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন, তখন থেকেই কিন্তু আলোচনা বা সমালোচনা সৃষ্টি হচ্ছিল, যদি জামাত ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের মেয়েরা তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না এবং তারা কর্মক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে না, বা তারা নাটক, সিনেমা, টিকটক থেকে শুরু করে সামাজিক প্রেক্ষাপটে কোনো কিছুই করতে পারবে না। প্রিয় দর্শক, এমনকি একজন বিশ্লেষক মন্তব্য করেছিলেন যে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের মেয়েরা ধর্ষণের শিকার হবে। প্রিয় দর্শক, কিন্তু এখন বর্তমান সময়ে এসে সেই সামাজিক প্রেক্ষাপটটি কিন্তু ভিন্ন আঙ্গিকে দেখা যাচ্ছে। জনাব তারেক রহমান বা বিএনপি ক্ষমতায় আসার পরে কিন্তু এই বিগত 15 দিনের মধ্যে দুইটি কিন্তু ধর্ষণের শিকার হলো, এবং গতকালকে কিন্তু নরসিংদীর 15 বছরের একটি মেয়েকে 2 বার ধর্ষণ করে তাকে কিন্তু হত্যা করেছে বা মেরে ফেলে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, মাত্র 15 দিনের মধ্যে যদি দুইটি ধর্ষণ হয় তাহলে বিগত 5টি বছর কতজন ধর্ষণের শিকার হবে, তা আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, যদিও যে ধর্ষণ করেছে সেই মূল আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু প্রিয় দর্শক, এখানে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, যদি তাকে গ্রেপ্তার না করিয়ে বা প্রশাসনের হাতে তুলে না দিয়ে যদি গণধোলাই দিয়ে বা সাধারণ জনগণ যদি তাকে মেরে ফেলে দিত তাহলেই হয়তো ভালো হতো। তা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু জনাব তারেক রহমান ক্ষমতা গ্রহণ করার এই 15 দিনের মধ্যে জামাত সহ এনসিপি বা 10 দলীয় ঐক্য জোট যে ছিল তারা বেশ কিছু পদক্ষেপ বা বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে, যা জনাব তারেক রহমানকে চমক লাগিয়ে দেখাচ্ছে। প্রিয় দর্শক, এই নিউজটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। জামাত ইসলামী কি জিনিস বিএনপি এবার টের পাবে। জামাত এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। জামাত ইসলামী লড়াই চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এক অসম প্রতিকূলতার মধ্যেও জামাত লড়াই চালিয়ে যাচ্ছে এবং অপ্রত্যাশিত নজিরবিহীন অবিশ্বাস্য ফলাফল আসতে পারে। ভোটের ফলাফল পাল্টে জামাতের আসন সংখ্যা বাড়লেও বাড়তে পারে। দর্শক, আপনারা জানেন নির্বাচনে কারচুপি হয়েছে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করেছে কারা? বিএনপি, ভারত, যুক্তরাষ্ট্র, ডিপ স্টেট, একটা নেক্সাস। এর বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত কঠিন। বাংলাদেশের ইতিহাসে অসংখ্যবার রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু সেই ইঞ্জিনিয়ার্ড ফলাফল পাল্টে সঠিক ফলাফল বের করা, এটা নজির খুব কম। তবে দু একটা ঘটনা আছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন কিংবা মেম্বার নির্বাচন, এগুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 2 বছর পর, 2.5 বছর পর, এমনকি 5 বছর পর হলেও সঠিক ফলাফল কোর্টের রায়ের মাধ্যমে এসেছে। তো জামাত এখন সেই পথে হাঁটছে। আপনারা জানেন যে ভয়াবহ রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিশেষ করে ঢাকার বেশ কয়েকটা আসনে। এটা একদম ওপেন সিক্রেট বিষয় যে কিভাবে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, বিএনপি প্রার্থীদেরকে জিতিয়ে দেওয়া হয়েছে, অল্প ব্যবধানে জামাত প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। এবং জামাত এক্ষেত্রে অনেকটা অসহায় ছিল, প্রতিবাদ করার সুযোগ ছিল না। কারণ এমন সময় ফলাফল ঘোষণা বন্ধ করে দিয়ে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে যে সময় জামাতের সামনে ডিপ স্টেট, পিছনে ভারত, যুক্তরাষ্ট্র, ডানে মিডিয়া, বামে অশুভ শক্তি, কিছু করার ছিল না। এবং তৈরি করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে দিয়েছে, কোনো আপত্তি জানানোর সুযোগ তারা রাখেনি। কিন্তু জামাত দমে যাওয়ার পাত্র নয়। বৃহত্তর স্বার্থে ফলাফল মেনে নিয়েছে, আর আইনি লড়াই জামাত চালিয়ে যাচ্ছে। কোর্টে মামলা করেছে জামাত, যার ফল 3 আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ এটা কোর্ট দিয়েছে। এর মানে কি? এর মানে তারা ওইখানে হাইকোর্টের তত্ত্বাবধানে ওইটা নতুন ভাবে আবার গণনা হবে,
এবং কোথায় কি ত্রুটি বিচ্ছিন্ন হয়েছে সেটা পর্যালোচনা হবে। এবং যদি মনে করা হয় যে না এমন কারচুপি হয়েছে যার ফলে রেজাল্টের উপর ফলাফলের উপর প্রভাব পড়েছে, বিজয়ীকে পরাজিত করে দেওয়া হয়েছে, তাহলে এটা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আর যদি সামান্য কারচুপি প্রমাণ পাওয়া যায় যে না যতটুকু কারচুপি হয়েছে বা ইঞ্জিনিয়ারিং হচ্ছে তাতে ফলাফল পরিবর্তন হতো না, হয়তো ভোটের পরিমাণ কম বেশি হতে গেছিল, তাহলে হয়তো ছোট সিদ্ধান্ত আসবে। তো এক্ষেত্রে হাইকোর্টের সিদ্ধান্তের উপর ভরসা রাখা যায়, আশা রাখা যায়। কারণ হাইকোর্টে নির্বাচন কমিশনের মতো রাতারাতি জালিয়াতি করে একটা রায় দিয়ে দিবে গণনা করে, এটা হওয়া সম্ভব নয়। ওখানে শিশির মনিরা আছে, তাদেরকে বোকা বানানো, তাদেরকে ধোয়ার মধ্যে রাখা কিছুতেই সম্ভব নয়। অতএব এটা একটা সুখবর বটে। আর হাইকোর্টের এই হেফাজতে নেওয়ার নির্দেশ, ব্যালট পেপার থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র, রেজাল্ট শিট, এর মাধ্যমে প্রমাণিত হয় যে কারচুপি হয়েছে। হাইকোর্ট প্রাথমিক প্রমাণ পেয়েছে, প্রাথমিক প্রমাণ পাওয়া ছাড়া, আই রিপিট, আমি একজন আইনের ছাত্র হিসেবে বলছি, প্রাথমিক প্রমাণ পাওয়া ছাড়া, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক প্রমাণ পাওয়া ছাড়া সমস্ত কাগজপত্র, ব্যালট পেপার, সিল, এগুলো হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিতে পারে না। প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে ইঞ্জিনিয়ারিং এর, আই রিপিট, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক প্রমাণ হাইকোর্ট পেয়েছে বলেই এই নির্দেশ দিয়েছে। এরপরে পরবর্তী কাজের দিকে প্রসিড করবে কোর্ট। যেহেতু প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, এতে আমরা ধারণা করতে পারি যে রেজাল্ট পরিবর্তন হতে পারে, ফলাফল পাল্টে জামাতের প্রার্থীরা বিজয় লাভ করতে পারে, সম্ভাবনা রয়েছে। ঢাকা 7, ঢাকা 6 এবং গাইবান্ধা 4 যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর প্রাথমিক প্রমাণ যেহেতু পাওয়া গেছে, বাকি প্রমাণ পাওয়া যায় বলে আমরা আশা করি। নরসিংদীর যে ধর্ষণের ঘটনাটি হয়েছে, এটির যারা দায়ী, যে কয়েকজন দায়ী, এবং ইনক্লুডিং বিএনপির সেখানকার স্থানীয় যে ইউনিয়ন বিএনপি সহসভাপতি, তিনি সরাসরি এই ধর্ষণের সাথে সম্পৃক্ত। আমি মনে করি যে তিনি ধর্ষণ করেনি, কিন্তু তার কারণে মেয়েটির পরিবার এবং মেয়েটিকে হত্যা করা হয়েছে। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি মানে দৃশ্যমান শাস্তি তাকে যদি না দেওয়া হয়, তাহলে তারেক রহমানের এই নতুন দিনের শুরু, বিকল্প দিনের শুরু, তার যে উদাহরণ করতে যাচ্ছেন তিনি, তার নেতৃত্ব যে প্রতিনিয়ত তিনি যেভাবে নতুন উদাহরণ তৈরি করছেন, তার চলন বলনে, তার কথাবার্তায়, তার শপথ, তার জনগণকে আশ্বাস দেওয়া, এটি অনেকটাই বৃথা যাবে। জনাব তারেক রহমানকে বলছি এবং বিএনপির যারা দায়িত্বশীল তাদেরকে বলছি, এই নরসিংদীর মাধবদীতে যে 15 বছরের কিশোরীকে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে ধর্ষণ করা হয়েছে, আজ থেকে 15 দিন আগে এই ধর্ষণ করা হয়েছে। 15 দিন আগে, গত 15 দিন বিএনপির সেখানকার ইউনিয়ন সহসভাপতির কাছে এই মেয়েটির বাবা কতটা অসহায়, গত 15 দিন ধরে ঘুরছিলেন যে এই মেয়েটির যারা ধর্ষণ করেছে তাদের জন্য বিচার হয়। কতটা অসহায় বাবা, ঠিকমতো পুলিশের কাছেও যেতে পারেনি, জানে না কিভাবে যেতে হয়। কতটা অসহায়ত্ব নিয়ে স্থানীয় মুরব্বী যারা রয়েছে, রাজনৈতিকভাবে যারা এখন বর্তমানে পাওয়ারফুল, তাদের কাছে গেছে। দেখেন কতটা নৃশংস হতে পারে সেই ইউনিয়ন বিএনপির সহসভাপতি। এই যারা ধর্ষক রয়েছে, যারা ধর্ষকে যে নুরাকে গ্রেপ্তার করা হয়েছে অলরেডি, নুরা সহকারে যে কয়েকজন ধর্ষণ করেছে তাদের বিরুদ্ধে বিচার নিয়ে গেছে, এবং এই ইউনিয়ন বিএনপির নেতা গত 15 দিন তাদেরকে ঘুরিয়েছে। এই পরিবারকে শেষ পর্যন্ত ওই ধর্ষকদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে এই পরিবারকে এই অঞ্চল থেকে, চিন্তা করুন, এই অঞ্চল থেকে তাদেরকে চলে যেতে বলেছে, তাদেরকে তাদের বাসস্থান থেকে চলে যেতে বলেছে, যেখানে এই কিশোরীকে ধর্ষণের বিষয়ে সে পদক্ষেপ নেওয়ার কথা ছিল এবং অপরাধীদের বিরুদ্ধে দাঁড়াবার কথা ছিল। তা না করে অপরাধীদের কাছ থেকে পয়সা খেয়ে যে মেয়েটি ধর্ষিত হয়েছে সে মেয়েটিকে এবং তার পরিবারকে এই অঞ্চল থেকে চলে যেতে বলেছে এই নেতা। এবং তাই করতে গেছে, দেখুন, তাই করতে গেছে এই মেয়ের বাবা মেয়েকে নিয়ে যখন চলে যাচ্ছিল অঞ্চল থেকে চলে যাচ্ছিল, মেয়েটাকে অঞ্চল থেকে নিয়ে তার আত্মীয়র বাড়িতে রাখতে যাচ্ছিল রাতের বেলায়, এই পথিমধ্যেই মানে এই রাস্তাতেই নুরা যে ধর্ষক, তারা কয়েকজন সহকারে মেয়েদের পথ রোধ করে, মেয়ের বাবার পথ রোধ করে, সেখান থেকে মেয়েকে নিয়ে যায়, মেয়েকে ওখান থেকে অপহরণ করে নিয়ে যায় বাবার কাছ থেকে মেয়েকে নিয়ে যায়। এবং সেই মেয়েকে সারা রাত তার বাবা পায়নি, তার পরিবার খুঁজে পায়নি তাকে, তার পরিবার তাকে খুঁজে না পেয়ে পরদিন তাকে ক্ষেতের মধ্যে সর্ষে খেতে তাকে পায়, এবং সেখানে মৃত্যু অবস্থায় মেয়েটাকে আর জীবিত পায়নি তার বাবা এবং তার পরিবার, মেয়েটিকে মেরে ফেলছে। 15 দিন আগেও ধর্ষণ করেছিল, যেদিন বাবার হাত থেকে মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে জোর করে, সেদিন রাতও তাকে কয়েকজন মিলে ধর্ষণ করে তাকে মেরে ফেলেছে। এটা কি হতে পারে? দেখুন, আমরা গত 15 বছর লড়াই করেছে, এই বিএনপি লড়াই করেছে, এই বিএনপি কত ধরনের অত্যাচার হয়েছে, বিএনপির যারা বিভিন্ন পর্যায়ের যুবদলের নেতা, ছাত্রদলের নেতারা সরাসরি বুকে গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে, পুলিশের গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে, কত কষ্ট করেছে। আর সেই দল আজকে ক্ষমতায়, সেই দলের নেতা যিনি শীর্ষ নেতা, তিনি জীবন দিয়েছেন, তার পরিবারের অনেক সদস্য জীবন দিয়েছে। এখন যিনি বর্তমান প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমান, তিনি কতটা কষ্ট, কতটা নির্যাতন সহ্য করে দীর্ঘ যুগেরও বেশি বিদেশের থেকে এখন এসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তার এই শুরুতেই এমন একটি মর্মান্তিক ঘটনা আসলেই আমাদেরকে চিন্তায় ফেলে দিচ্ছে। আমাদেরকে নুরাকে ধরা মানেই সবকিছু নয়। এমন সাহস কেন পেল, ধর্ষণের সাহস কেন পেল সেই নুরারা? আর সবচেয়ে বড় অপরাধী যেই দল ক্ষমতায়, সে দলের যে নেতা, ইউনিয়নের সহসভাপতি, একটা ভালো পর্যায়ের নেতা, এই ভদ্রলোক, এই কুলাঙ্গার, এই নেতা, সে কিভাবে একটা ধর্ষিতা মেয়ের বিচারের নামে তার ধর্ষকদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে এবং ধর্ষিতাকে তার ঘর থেকে চলে যেতে বাধ্য করেছে। তাকে তো সবচেয়ে বড় শাস্তি দেওয়া উচিত, তাকে সবচেয়ে বড় শাস্তি দিতে হবে জনাব তারেক রহমান।
আপনাকে অবশ্যই এসব ব্যাপারে কোনো ছাড় দিলে আপনার আবারও আপনার দলের সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে। আপনার ভবিষ্যৎ বরাবর আগের মতো যারা আপনার নেতাকর্মীরা যারা বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত হয়ে আপনাকে দোষী বানিয়েছে, আপনার পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য তারাই মুখ্য ভূমিকা পালন করেছেন, আবারও এই জাতীয় মানুষগুলি আপনাকে যদি এই ধরনের মানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা হয়ে তাদের বিরুদ্ধে আপনি শক্ত যদি না হন, আবারও এই দেশটা অন্ধকারের দিকে চলে যাবে। নতুন রাষ্ট্রপতি গঠনের আইনি নোটিশ, সাবেক রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি গঠনের আইনি নোটিশ দেওয়া হয়েছে। তারেক রহমান সরকারে নতুন রাষ্ট্রপতি কে হবেন? ভাই ব্রাদার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি ক্ষমতা চেয়ারে আছেন, বিএনপি সরকার গঠন করেছেন, তাদের সরকারে নতুন রাষ্ট্রপতি কে হবেন? আলোচনার কেন্দ্রবিন্দুতে কার নাম রয়েছে আমরা সেই বিষয়ে কথা বলবো। আপনারা নিউজের পাতায় দেখতে পাচ্ছেন চ্যানেল 24, যেখানে বলা হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ। অনেকেই ধারণা করেছিলেন তিনি হয়তো বা রাষ্ট্রপতির দায়িত্বে থাকবেন, অনেকের ধারণা ছিল এমন, কিন্তু সেই ধারণা আজকে ভুল হয়ে গেল। নতুন রাষ্ট্রপতি নিয়োগ হবে। কার নাম আসছে আমরা সেই বিষয়ে একটু কথা বলবো। আপনারা যারা আছেন প্লিজ ভিডিওতে লাইক দিবেন, মতামত দিবেন। রাষ্ট্রপতির আসনে কে বসতে পারে? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের রাষ্ট্রপতি কে হবেন? আপনাদের মূল্যবান মতামত প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা একটু দেখি। মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্য জুলাই মাসকে অসম্মান করেছে, যা তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী। ফলে তাকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগের আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এই নোটিশ পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে। আইনি নোটিশে বলা হয়, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্য দেওয়ায় শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, আর তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধন করতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার। নোটিশে আরো উল্লেখ করা হয়, 24 ঘন্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ভাইরে ভাই, আলোচনা অন্য লেভেলে চলে গেছে। আপনারা দেখেছেন জুলাইকে কেন্দ্র করে, জুলাইয়ের পর সরকার গঠনকে কেন্দ্র করে ডক্টর ইউনূস সরকার থাকা অবস্থায় এবং জুলাই আন্দোলনরত যে সকল নেতা রয়েছে, যারা আমরা দেখেছি অনেকে আহত হয়েছে, জুলাই যোদ্ধা রয়েছে, এই টপিকে আমরা দেখেছি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে কথা বলতে। এখন এই কথাগুলোর মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি কিছু ভুল খুঁজে পেয়েছেন। তার মতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব তিনি এমন কিছু মন্তব্য করেছেন বা এমন কিছু কথা বলেছেন যেটা জুলাইকে অসম্মান করে। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহরিয়ার তিনি এই কথাটা বলছেন তার সেই নোটিশে। যেহেতু জুলাইকে অসম্মান করা হয়েছে, রাষ্ট্রের গোপন কথা, গোপন বিষয় তুলে আনা হয়েছে, ফাঁস করে দেওয়া হয়েছে, সেই কারণে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ। এখন দেখা যাক রাষ্ট্রপতির আসনে কে আসেন, কার নাম আসে, আর এই আইনি নোটিশের কতটুক সত্যতার সামনে আসে সেটাও দেখার বিষয়। আইনি নোটিশ এসেছে, এখন সেই আইনেরও তো আইন থাকে। হ্যাঁ, আমরা সর্বশেষ দেখবো রাষ্ট্রপতি হিসাবে কে থাকেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরকারে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ আজ তিনি একটি প্রোগ্রামে গিয়ে বলেছেন তিনি জনগণের উপরে আবার ট্যাক্স বাড়াতে চান, ট্যাক্সের বোঝা তিনি জনগণের মাথার উপরে চাপিয়ে দিতে চান। অর্থাৎ যা আছে এতে হচ্ছে না, হিসাব নিকাশ করে দেখা যাচ্ছে যে এইটা দিয়ে পেট ভরবে না, এখন জনগণের পকেট কাটতে হবে। আমরা এই গত 2 দিন আগে দেখলাম বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর আহসানিস মনসুর, তাকে সেখান থেকে বিদায় করে দেওয়া হয়েছে মব ক্রিয়েট করে। সরকার একদিকে বলেছে আর কোনো মব আমরা সহ্য করবো না, ঠিক তারপর পরই দেখলাম যে বাংলাদেশ ব্যাংকে গিয়ে বিএনপি সমর্থিত যে সমস্ত অফিসাররা আছে এবং নেতাকর্মীরা আছে, তারা বাংলাদেশ ব্যাংকে গিয়ে মব ক্রিয়েট করে আহসানিস মনসুরকে সেখান থেকে সরে যেতে বাধ্য করেছে। পরবর্তীতে জনাব মুস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আহসানিস মনসুর হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব এমন সময় নিয়েছিলেন যে সময়ে বাংলাদেশের অর্থনীতিটা এমন নাজুক একটা অবস্থার ভিতরে ছিল, এত নরবরে অবস্থায় ছিল যে রাষ্ট্র কোলাপস হয়ে যাচ্ছিল, ধরে রাখা সম্ভব হচ্ছিল না। ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে পাচার করা হয়েছিল বিদেশে। সেই সময় এসে আহসানিস মনসুর হাল ধরেছিলেন এবং তিনি সমস্ত ব্যাংকগুলোকে, বিশেষ করে যে 5টি ইসলামিক ব্যাংক, এই ধারার ব্যাংকগুলোকে তিনি আর্থিক প্রণোদনা দিয়ে তিনি টিকিয়ে রেখেছিলেন। অন্যান্য ব্যাংকগুলোকেও তিনি আর্থিক প্রণোদনা দিয়ে টিকিয়ে রেখেছিলেন এবং প্রায় 70,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে লুটপাট হয়ে গিয়েছিল। এই টাকার বেশ কিছু অংশ ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছে। লুটেরাদের, ব্যাংক খেকোদের, ব্যাংক লুটপাটকারীদের, ব্যাংক ধ্বংসকারীদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিচ্ছিলেন, সবেমাত্র শুরু করেছিলেন। সেই সময় তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো সরিয়ে দিয়ে যাকে আনা হয়েছে মুস্তাকুর রহমান, এইখানে শোনা যাচ্ছে 2 জনের নাম ছিল, একজন হচ্ছে জুনায়েদ আহমেদ আর দ্বিতীয়জন হচ্ছে মুস্তাকুর রহমান। জুনায়েদ আহমেদের যে বায়োডাটাটা পড়লাম, তিনি যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতেন তাহলে এটা বিরাট কিছু হতে পারত। তার সমস্ত পিএইচডি গুলো বিদেশি বিশ্ববিদ্যালয়ে, এত মেধাবী তিনি, এবং অর্থনীতির উপরে তার যে কাজ এটা অসামান্য, এটা বলে শেষ করা যাবে না, আপনারা একটু পারলে পড়ে নিন। অপরদিকে যাকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে যেহেতু নিয়োগ দেওয়া হয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাই, তিনি কাজ করুন। 89 কোটি টাকা ঋণ খিলাপি আছে তার, এবং তিনি একজন ব্যবসায়ী, নারায়ণগঞ্জের হেরা সোয়েটার্সে তিনি ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যবসায়ীকে এনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হলো, এবং যার নামে 89 কোটি টাকা ঋণ খেলাপির বিষয় রয়েছে। তো এরকম যদি হয়, তাহলে তিনি গভর্নর হিসেবে এসে আমাদের বাংলাদেশের যে কালচার, এসে তিনি কি করবেন? নিজেটা তো ভালো করে বুঝবেন তিনি। আমরা বুঝতে পারছি না বিএনপি এই ধরনের সিদ্ধান্ত কেন নিচ্ছে। তাদের যে 213 জন এমপি হয়ে আসছে, এর ভিতরে 59% এমপি তারা ঋণ খেলাপি, এবং হাজার হাজার কোটি টাকা তারা ঋণ খেলাপি। এখন যারা এমপি হয়েছে, বলুন তো, এই লোকগুলো কি আর জীবনে ওই ব্যাংকগুলোতে ওই টাকা ফেরত দেবে? তো এইটা তারা জানে। এর মধ্যেই আরেকটা ঘটনা যেটা ঘটেছে, এই নতুন গভর্নর আসার সাথে সাথেই বিএনপির যিনি এমপি হয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, বন মন্ত্রী, তিনি হচ্ছেন ন্যাশনাল ব্যাংকের মালিক। এই ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। শুরু করেছেন এসেই। এগুলো তো অশনি সংকেত। আমরা জানি না বিএনপি কেন ঋণ খেলাপিদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এখন এই ঋণ খেলাপিগুলো যারা এমপি হয়েছে, তারা কি এই টাকা, জনগণের এই যে হাজার হাজার কোটি টাকা, কোনোদিন ফেরত দেবে? এদেশের জনগণ খেয়ে না খেয়ে, মাথার ঘাম পায়ে ফেলে, নিজের রক্তকে পানি করে তারা ইনকাম করে, সেই ইনকাম পেটে না দিয়ে অল্প 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 করে সঞ্চয় করে করে তারা ব্যাংকে জমা রাখে। আর সেই টাকাগুলো তারা ঋণের নামে নিয়ে আর ফেরত না দিয়ে তারা ক্ষমতার মালিক হয়ে যাচ্ছে। তো ক্ষমতার মালিক হয়ে যাওয়া মানে তো তারা এই টাকা ফেরত দিবে না, কোনোদিন আর ফেরত দিবে না। রিশিডিউলের পর রিশিডিউল, রিশিডিউলের পরে রিশিডিউল, শুধু রিশিডিউলই হতে থাকবে সারা জীবন। 5%, 10%, 20% এই ডাউন পেমেন্ট দিয়ে দিয়ে শুধু রিশিডিউল করবে, কোনোদিন আর এই টাকা তারা ফেরত দিবে না। শেখ হাসিনা এই রাষ্ট্রটাকে যে অবস্থায় রেখে গেছে, সেইখানে প্রয়োজন ছিল যে ধরনের বুদ্ধিমত্তা, যে ধরনের স্ট্র্যাটেজিক প্ল্যান, যে ধরনের কর্মপন্থা, সেইগুলো না নিয়ে আমরা দেখছি বিএনপি একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে। আমাদের এই অর্থনীতিকে শক্তিশালী করতে হলে, আমাদের এই ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে হলে যে ধরনের প্ল্যান পরিকল্পনা দরকার, যে ধরনের কর্মপন্থা দরকার, এখানে যদি একটু ব্যত্যয় ঘটে, সামান্য একটু ব্যত্যয় ঘটলে সবকিছু কিন্তু এলোমেলো হয়ে যায়। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।